হ্যালো বন্ধুরা, আমি আরএস। এই ভিডিওর থাম্বনেলটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, স্টক মার্কেট পাঠশালা। আমি 2008 সাল থাকতে এই মার্কেটের সাথে যুক্ত রয়েছি। বর্তমানে 2026, দীর্ঘ 18 বছর ধরে এই মার্কেটের সাথে আমি যুক্ত রয়েছি। মোটামুটি এই মার্কেট থেকে আমি অনেক কিছু শিখেছি, জেনেছি, বুঝেছি। আজ এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। থাম্বনেলের মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে স্টক মার্কেট পাঠশালা, মানে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। স্টক মার্কেটটা কি, এখানে কি হয়, কি ধরনের কাজ করা হয়, আর এটা জেনেই বা আপনাদের কি লাভ হবে বা কি লাভ হতে পারে, সেই বিষয় আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরব। সম্পূর্ণটা এই একটা ভিডিওর মধ্যে দিয়ে সম্ভব নয় আপনাদের বোঝানো, তাই থাম্বনেলে পরিষ্কারভাবেই দিয়েছি এপিসোড নাম্বার 1, পর্ব 1, মানে এটা প্রথম পার্ট। এই ধরনের ভিডিও আরও অনেক আসতে চলেছে পার্টে পার্টে। প্রতি সপ্তাহে শনিবার রবিবার ছুটির দিনগুলোতে আমি একটা করে ভিডিও আপলোড করে আপনাদেরকে পরিবেশন করব। বাকি দিন মার্কেটের আমার কাজ থাকে। এছাড়া প্রতিদিন আমি নিয়মিত স্টক মার্কেটে ডাটা অ্যানালিসিসের একটা ভিডিও আপলোড করি। অলরেডি যারা মার্কেটের সাথে যুক্ত, মার্কেটে কাজ করে, তাদের জন্য সেটা সুবিধাদায়ক। মার্কেটে বড় পার্টি, এসআই, ডিআই, প্রো এবং ক্লায়েন্ট, এই 4টে পার্টি কে কী পজিশন নিয়ে গেছে, তার উপর ভিত্তি করে আগামী দিন কী ধরনের মার্কেট মুভ করতে পারে, সেইটা ওই ভিডিওর মধ্যে থাকে। এই ভিডিওটা হচ্ছে একেবারে নতুনদের জন্য, যারা একটা হয়তো ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছেন, স্টক মার্কেটে কাজ করবেন ভাবলে, বা কীভাবে কাজ করবেন, কোথা থেকে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না। এই ভিডিওটা আমি তাদের জন্য করছি। বা স্টক মার্কেটে ঢুকবো কি ঢুকবো না, কাজ করবো কি করবো না, এরকম চিন্তা ভাবনা করছেন, এই ভিডিওটা তাদের জন্য। আগেই বলি স্টক মার্কেটটা কি, আগে সেটা বুঝতে হবে স্টক মার্কেটটা আসলে কি। এই বিষয়ে হয়তো কম বেশি আপনারা সকলেই হয়তো জানেন, এবং অনেকে একটা ভুল ধারণা পোষণ করে বসে আছেন অলরেডি। অনেকেই স্টক মার্কেটটাকে ভাবেন জুয়া, সাট্টা, ফটকা, এই ধরনের কিছু। বাস্তবে এটা মোটেই এই ধরনের কিছু নয়। স্টক মার্কেটটা হচ্ছে একটা সম্পূর্ণ বিজনেস, ব্যবসা। তবে ব্যবসা বলতে আমরা যে জিনিসগুলো বুঝি, এটা একটু অন্য ধরনের ব্যবসা। একটা সাধারণ যে কোনো ব্যবসা করতে গেলে আমাদের কি লাগে? সেই ব্যবসা করার একটা অভিজ্ঞতা লাগে, কিছু মূলধন লাগে, এবং একটা সেন্টার লাগে, মানে যেখানে এই ব্যবসাটা করবো সেই একটা ব্যবসার কেন্দ্রস্থল তৈরি করতে হয়। ধরুন যদি আমি একটা মুদিখানা দোকান করে ব্যবসা করতে যাই, তাহলে
আমাকে একটা ভালো লোকালিটি দেখে একটা প্রথমে মুদিখানার জন্য একটা দোকান ঘর নিতে হবে। সেই দোকান ঘরটা নিতে গেলে কমপক্ষে 4-5 থেকে 5 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে। তার সাথে আমাকে প্রতি মাসে 4-5 হাজার টাকা ভাড়া দিতে হবে এবং দোকানটা নেওয়ার পর আমাকে ডেকোরেশন করতে হবে। ডেকোরেশন করার পর সেই দোকানে মাল সাজাতে হবে। তারপর ব্যবসা চলবে কি চলবে না সেই নিয়েও একটা চিন্তা থাকবে। ব্যবসাটাকে যদি আপনি যে কোনো ব্যবসা আপনি যদি সম্পূর্ণভাবে বুঝতে চান, সেটা একটা সন্ধি বিচ্ছেদের মধ্যে দিয়ে আপনি বুঝতে পারেন। সন্ধি বিচ্ছেদটা কি? সন্ধি বিচ্ছেদটা হচ্ছে এই রকম, ব্যয়যুক্ত আশা তবেই হবে ব্যবসা। আগে আপনাকে ব্যয় করতে হবে, তারপর আপনাকে আশা করতে হবে যে ব্যবসাটাতে আয় হবে কি হবে না। আপনি যদি আগে থেকেই পরিকল্পনা করেন যে আমি এই ব্যবসাটা করবো, এত টাকা লাগাবো, লাভ হবে কি হবে না, তাহলে আমি জীবনে কোনোদিন কোনো ব্যবসা করতে পারবেন না। আমি শুধু ভাবতেই থেকে যাব। আসা যাক মূল কথায়। যাই হোক, যদি আপনি যে কোনো ব্যবসায় করতে যান, আজকের ডেটে মিনিমাম আপনার 5 থেকে 10 লাখ টাকা পুঁজি লাগবে, তবে গিয়ে আপনি একটা ব্যবসা করতে পারবেন। আর এই স্টক মার্কেটটাও একটা ব্যবসা। এইখানে যদি আপনি ব্যবসা করতে আসেন বা এইখানে যদি আপনি ঢোকেন, এখানে আপনার অত বড় পুঁজি লাগবে না। এই 5-10 লাখ টাকা যেটা আপনি ইনভেস্ট করে অন্য ব্যবসা করতে যাচ্ছেন, তার 10% হলেই এখানে যথেষ্ট। 10% মানে 5 লাখ টাকার 10% হচ্ছে 50,000 টাকা, বা 10 লাখ টাকা 10% হচ্ছে 1 লাখ টাকা। এই 50,000 থেকে 1 লাখ টাকা নিয়ে আপনি স্টক মার্কেটে এসে আপনি ব্যবসা করতে পারবেন। ব্যবসা মানে কি? ব্যবসা মানে হচ্ছে আপনি একটা মাল কোথা থাকতে কিছু কিনলেন, ধরুন 50 টাকা দিয়ে কিনলেন, সেই মালটা আপনার লাভ রেখে 60 টাকা 70 টাকায় বিক্রি করলেন। এইভাবে যেমন ব্যবসায় লাভ হয়, এখানেও স্টক মার্কেটটাও ঠিক সেই রকম। এনএসসিতে প্রায় 6,000-এর মতন স্টক লিস্টেড রয়েছে বিভিন্ন কোম্পানি। প্রতিদিন মার্কেট 9টা 15 নিয়ম করে শুরু হয় এবং আগের নিয়মে 3:30-টের সময় বন্ধ হয়ে যেত। এখন কিছু সেবি রুলস চেঞ্জ হয়েছে, নিয়ম পরিবর্তন হয়েছে। মোটামুটি ধরুন 3টে 15 পর্যন্ত আপনি স্টকে কাজ করতে পারবেন এবং 3টে 40 পর্যন্ত ফিউচার অপশানে কাজ করতে পারবেন। স্টক মার্কেটে ঢুকে ব্যবসায় করবেন কেন অন্য ব্যবসা না করে? দেখুন, অন্য ব্যবসা করতে গেলে প্রথমত আপনাকে একটা বড় পুঁজি ইনভেস্টমেন্ট করতে হবে। দ্বিতীয়ত আপনাকে সেই ব্যবসা সম্বন্ধে বিশেষ জ্ঞান ধারণা একটা আপনার খাতা থাকতে হবে, তবে আপনি সেই ব্যবসাটা করতে পারবেন। তার পাশাপাশি আপনি যাই ব্যবসাই করুন না কেন, আপনাকে ট্রেড লাইসেন্স, প্রফেশনাল ট্যাক্স, আইটি ফাইল ইত্যাদি কাগজপত্র বানাতে হবে। এবং ব্যবসা করে ব্যবসাটা চলছে না, আপনার যদি না চলে সেই নিয়ে একটা টেনশন থাকবে। আপনি যাই ব্যবসায় করুন, টেনশন আপনার কিছু ছাড়বে না। আপনি যদি স্টক মার্কেটে ঢোকেন তাহলেও আপনার টেনশন থাকবে। টেনশন ফ্রি ব্যবসা আমি এটা বলছি না, ওখানেও আপনার টেনশন থাকবে। আপনি ধরুন একটা স্টক কিনলেন 1,000 টাকা দিয়ে, আপনি অপেক্ষা করছেন কবে এটা 1,050 বা 1,100-1,200 টাকা হবে, বিক্রি করবেন। দেখা গেল স্টকটা 1 মাস হয়ে গেল, কোনো মুভ করছে না, উল্টে আপনি 1,000 টাকায় কিনেছেন, 980 টাকায় গিয়ে দাঁড়িয়ে আছে, তাহলেও আপনার টেনশন হবে। টেনশন ছাড়া পৃথিবীতে কিছু নেই। তবে অন্যান্য ব্যবসায় আরও অন্যরকম টেনশন থাকে। ধরুন
সেই ব্যবসার ক্ষেত্রে আপনি যে মালগুলো ব্যবহার করুন সেগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। যদি মুদিখানা দোকান করেন, ডালের বস্তা চালের বস্তা ইঁদুরে কেটে নষ্ট করে দেবে, কিছু ওয়েদারে মশলাপাতি ড্যামেজ হয়ে যাবে, এই ধরনের টেনশনগুলো থাকে। আমি শুধু মুদিখানা দোকানে দিয়ে আপনাকে এক্সাম্পল দিলাম, এছাড়া অন্যান্য যে কোনো ব্যবসা রয়েছে সেখানে ড্যামেজ হওয়ার একখানা ভয় থাকে। তারপর তো সেই প্রোডাক্টটার দাম যদি মার্কেটে পড়ে যায়, সেখানে আপনার যদি আগের স্টক তোলা থাকে সেখানেও আপনাকে লসে বিক্রি করতে হবে। স্টক মার্কেটে এই জিনিসটা হয়। ধরুন আপনি একটা স্টক বললাম না 1000 টাকা কিনলেন, 2 মাস অপেক্ষা করার পরে স্টকটার দাম বাড়লো না, উল্টে 980 টাকায় গিয়ে দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে আপনাকে কখনো কখনো বুঝে সুঝে সেই স্টকটাতে লস বুক করে বেরিয়ে আসতে হতে পারে, বা কখনো কখনো আরেকটু সময় দিলে অপেক্ষা করলে আপনি সেখান থেকে প্রফিট নিয়ে বেরোতে পারেন। জিনিসটা ঠিক এইরকম। স্টক মার্কেট নিয়ে আপনাদের যে ভুল ধারণাটা ছিল, অনেকে যেটা আপনারা ভাবেন যে জুয়া সাট্টা ফটকা, অ্যাকচুয়াল জুয়া সাট্টা ফটকা বলে কিছু নয়। এটা আমরাই মন গড়া কথা বলি, আমরাই একে এই ধরনের নাম দিয়ে রেখেছি। স্টক মার্কেটে কেন যুক্ত হবে? স্টক মার্কেটে যুক্ত হলে আপনার কি লাভ আছে? স্টক মার্কেটে যুক্ত হলে আপনার এই লাভ আছে, আপনি যদি বর্তমানে কোনো অন্য প্রফেশনের সাথে যুক্ত থাকেন, সে আপনার যদি কোনো ব্যবসা থাকে, বা আপনি কোথাও চাকরি করেন, বা আপনি যা কিছুই করেন, তার পাশাপাশি স্টক মার্কেট থেকে আপনি একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। আপনি আপনার ওই প্রফেশনটাকে যা ইনকাম তো করছেন, তার পাশাপাশি আপনি এখান থেকে দিনের শেষে বা মাসের শেষে বা বছরের শেষে কিছু প্যাসিভ ইনকাম করতে পারবেন। আপনারা হয়তো বলবেন স্টক মার্কেটে ইনকাম করতে গেলে আমাকে তো টাকা লাগাতেই হবে, টাকাই যদি লাগিয়ে টাকা ইনকাম করবো তাহলে তো আমার তার জন্য ব্যাংক আছে। হ্যাঁ, ব্যাংক আছে। ব্যাংকে যদি আপনি 1 লাখ টাকা এফডি করেন তাহলে বছরের শেষে আপনি কত রিটার্ন পাবেন? ম্যাক্সিমাম 6,000 থেকে 6,500 টাকা। আর আপনার বয়স যদি 60 অ্যাবভ হয়, 60 বছরের উপরে যদি হয়, তাহলে সিনিয়র সিটিজেনদের জন্য সরকার যে রুলস রয়েছে তার জন্য হয়তো আর 25 পয়সা কি 50 পয়সা রেট অফ ইন্টারেস্ট ইয়ারলি হিসাবে আপনি বেশি পাবেন। সেক্ষেত্রে হয়তো ম্যাক্সিমাম 7,000 টাকা বা 7,250 কি 7,500 টাকার মতন পাবেন। মানে 1 লাখে আপনি 8,000 টাকাও ইনকাম করতে পারবেন না। কিন্তু স্টক মার্কেটে যদি সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে যদি আপনি ওই 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে যদি কাজ করেন, তাহলে আপনি বছরের শেষে আপনার ওই ব্যাংকের রেট অফ ইন্টারেস্টের 3 গুণ মিনিমাম তো পাবেন। মানে 1 লাখ টাকা যদি 2027 পয়লা জানুয়ারিতে আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে 2028 পয়লা জানুয়ারি আস্তে আস্তে আমার ওই 1 লাখ টাকার ভ্যালুটা 1,25,000 থেকে 30,000 টাকা হয়ে যাবে, যদি সঠিক নিয়ম এবং পদ্ধতি মেনে করেন। এখানে একটা রিস্ক আছে, ব্যাংকে সেই রিস্কটা নেই। ব্যাংকে আপনি যে মূলধন 1 লাখ টাকা রাখছেন, সেটা 1 বছর পর 1,06,000 কি 7,000 টাকা আপনি যাই পান, আপনার মূলধনের সাথে আপনি ইন্টারেস্টটাও পাচ্ছেন। আর স্টক মার্কেটের রিস্ক হচ্ছে এইটাই, যদি আপনি কিছু ভুল করেন, কোনো ভুল স্টক নিয়ে বসে থাকেন, তাহলে হয়তো দেখা যেতে পারে বছরের শেষে আপনার ওই 1 লাখ টাকাটা 50,000 60,000 নেমে এসেছে, কোনো রিটার্ন তো আপনি পেলেন না, এইটাই আপনার মূলধন কমে গেল। সেই জন্য
এই মার্কেটে এন্ট্রি নেওয়ার আগে, প্রবেশ করার আগে এই মার্কেট সম্বন্ধে একটি সাধারণ জ্ঞান নিয়েই তারপরে আসা উচিত। সেই সাধারণ জ্ঞানটা কি ধরনের হতে পারে সেই বিষয়গুলোই আমি আমার এই বিভিন্ন এপিসোডের ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের তুলে ধরব। আপনারা যদি প্রতিটা ভিডিও যদি মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আপনাদেরই লাভ হবে। স্টক মার্কেট সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। অনেকে স্টক মার্কেটে এসে স্টক কিনতে হবে বলে অনেকে প্যানিক স্টকের চক্করে ফেসে যায়। প্যানিক স্টকটা আসলে কি? আমরা প্যানিক স্টক বলি 100 টাকার দামের নিচে যে সমস্ত স্টক রয়েছে তাদেরকে আমরা প্যানিক স্টক বলি। 100 টাকার নিচে দামে স্টকগুলো অনেকগুলোই আছে, যে সমস্ত স্টক রয়েছে তাদেরকে আমরা প্যানিক স্টক বলি। 100 টাকার নিচে দামে স্টকগুলো অনেকগুলোই আছে যেগুলো অনেক সময় মাল্টিপ্লিকার হয়ে যায়। ধরুন 80 টাকা, 90 টাকা, 60 টাকা চলছে, সেটা পরবর্তীকালে দেখা যায় 400-500 টাকা পর্যন্ত পৌঁছে যায় স্টকগুলোর দাম। কিন্তু সব ক্ষেত্রেই হবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু বেশ কিছু লার্জ ক্যাপ ব্লু চিপ কোম্পানি আছে যাদের মার্কেট ক্যাপ ভালো, রেপুটেড কোম্পানি। সেই সমস্ত কোম্পানিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি ভালো রিটার্নও পাবেন এবং আপনি যে টাকা অর্থ লেনদেন করবেন মার্কেটে সেটাও শোধ দিতে পারবেন। যেমন উদাহরণ হিসাবে বলা যেতেই পারে, এমন বেশ কিছু স্টক রয়েছে যেমন রিলায়েন্স, HDFC ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, টাটা, এবং বড় বড় বেশ কিছু কোম্পানি আছে। বা নিফটি 50 অন্তর্গত যে 50টা, নিফটি 50 হচ্ছে একটা বাস্কেট, মানে এর মধ্যে 50টা কোম্পানি, মানে আমাদের ভারতবর্ষে যে 6000 কোম্পানি রয়েছে তার মধ্যে বেস্ট 50টা কোম্পানির একটা বাস্কেট হচ্ছে এই নিফটি 50। এর মধ্যে থাকতে আপনি আপনার পছন্দের বেস্ট 5টা-10টা স্টক বেছে নিয়ে তাতে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি কোনোদিন লস করবেন না, এই গ্যারান্টিটা আমি দিতে পারি। লসটা হয়তো আপনাকে সাময়িক সময়ের জন্য দেখা দিতে পারে, কিন্তু কখনোই পুরো লস হবে না। সাময়িক বলতে আমি এই জিনিসটাই বলতে চাইছি, ধরো আপনি 1 লাখ টাকা নিয়ে মার্কেটে এলেন এবং ঠিক করলেন যে আমি ওই 1 লাখ টাকা সমান 10টা ভাগে 10টা স্টকে ইনভেস্টমেন্ট করবেন। রিলায়েন্সে আপনি 10,000 টাকা লাগালেন, স্টেট ব্যাংকে আপনি 10,000 টাকা লাগালেন, HDFC ব্যাংকে আপনি 10,000 টাকা লাগালেন, টাটা স্টিলে আপনি 10,000 টাকা লাগালেন, ব্রিটানিয়া কোম্পানিতে আপনি 10,000 টাকা লাগালেন, ডাবর কোম্পানিতে আপনি 10,000 টাকা লাগালেন, বাজাজ ফাইন্যান্সে আপনি 10,000 টাকা লাগালেন, টাটা মোটরে আপনি 10,000 টাকা লাগালেন। এইভাবে 10টা কোম্পানিতে আপনি 10,000 টাকা লাগালেন। এই 10টা কোম্পানির শেয়ারগুলি দেখা গেল একসাথেই কখনোই গ্রোথ করবে না, কেউ আগে কেউ পরে করবে। আপনি টোটাল 1 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছেন, এখন আপনি হোল্ড করছেন, মানে অপেক্ষা করছেন তবে আপনার শেয়ার প্রাইসগুলো বাড়বে। দেখা গেল রিলায়েন্স আপনি যে দামে কিনেছেন তার থেকে 20 টাকা বেড়ে গেছে, টাটায় যে দামে কিনেছেন সেটা 5 টাকা বেড়ে গেছে, স্টেট ব্যাংকে যে দামে কিনেছেন সেটা
2 টাকা বেড়েছে। এইচডিএফসি যে দামে কিনেছিলেন তার থেকে 15 টাকা কমে গেছে। ব্রিটানিয়া আপনি যে দামে কিনেছিলেন তার থেকে হয়তো 5 টাকা কমে গেছে। ওভারঅল দেখা গেল দেখছেন হয়তো 1 মাস পর আপনি যে 10টা স্টক কিনেছেন তাদের বর্তমান ভ্যালু হিসাব করে দেখছেন, আপনার কাছে যা কোয়ান্টিটি রয়েছে স্টকগুলো সব হিসাব করে দেখছেন যে আপনার এখনকার বাজার দরে যদি আপনি সব স্টকগুলো বিক্রি করে দেন সেটা হয়তো আপনার 85,000 টাকা উঠবে। অথচ আপনি এই স্টকগুলো 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে কিনেছেন। তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে আপনি 1 লাখ টাকা দিয়ে কিনেছেন, এখন আপনার কাছে যে 10টা কোম্পানির স্টক রয়েছে সেই সব কটাকে যদি আপনি এখন বিক্রি করেন তাহলে আপনি 85,000 টাকা পাবেন। মানে মোটামুটি 15,000 টাকা আপনার লস হবে। লস তখনই হবে যখন আপনি ওগুলো সব বিক্রি করে দেবেন, আপনি লসটা বুক করে নিলেন, তখনই আপনার লস হবে, না হলে আপনার লস হচ্ছে না। আপনি যেহেতু কিনে নিয়েছেন 1 লাখ টাকাতে ওই স্টকগুলি, সেগুলি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে যতক্ষণ পড়ে রয়েছে সেগুলো আপনারই রয়েছে। হতে পারে আরও 1 মাস পরে গিয়ে হয়তো হিসাব করে দেখবেন সেই স্টকগুলো দেখাচ্ছে 85,000 কমে গিয়ে আরও হয়তো 65,000 নেমে এসেছে। আমার 35,000 টাকা মোটের উপর লস দেখাচ্ছে। কিন্তু আমি বলবো আপনার লস হয়নি। আপনি যদি ওগুলো ছেড়ে দেন, বিক্রি করে দেন, তবে গিয়েই আপনার লস হবে, তার আগে আপনার লস হচ্ছে না। যখনই আপনি ছেড়ে দিচ্ছেন, বিক্রি করে দিচ্ছেন, তখন মানে আপনি লসটা বুক করে নিলেন, তখনই গিয়ে আপনার 35,000 টাকা লস হলো। কিন্তু যদি ওই 2 মাসের জায়গায় যদি আরও 6 মাস যদি অপেক্ষা করেন, দেখবেন এই স্টকগুলো আবার ফিরে গিয়ে নিজেদের পুরনো দাম টপকে আপনাকে লাভ দেখাতে আরম্ভ হয়ে গেছে। 6 মাস পরে গিয়ে যখন আপনি আবার পোর্টফোলিও চেক করবেন তখন দেখতে পাবেন যেটা 6 মাস আগে দেখেছিলেন আপনার 65,000 টাকা ভ্যালু হচ্ছিল, এখন সেটা 1,65,000 টাকা ভ্যালু হয়ে গেছে। স্টক মার্কেটে এমনটাই হয়। কিন্তু পেনি স্টকে রিস্ক আছে এই কারণে, পেনি স্টকে প্রোমোটাররা পাম্পিং অ্যান্ড ডাম্পিং করে। পাম্পিং অ্যান্ড ডাম্পিং জিনিসটা কি? পাম্পিং অ্যান্ড ডাম্পিং জিনিসটা হচ্ছে এই ধরনের, ধরুন একটা কোনো কোম্পানিটা আমি এক্সাম্পল হিসাবে এক্স ধরলাম। এক্স নামক একটা কোম্পানি, সেই কোম্পানির প্রোমোটার কী করবে, সে জেনে নেবে যে কোম্পানির মোট টোটাল কত পিস স্টক রয়েছে, মানে শেয়ারের সংখ্যা কতগুলো। সে হয়তো জেনে গেল যে এই এক্স নামক কোম্পানিতে মোট শেয়ার আছে 1 লাখ পিস। সে কী করবে, প্রথমে এসে দেখা গেল সেই স্টকটা দাম হয়তো মার্কেট ভ্যালু এখন যাচ্ছে 5 টাকা। সে প্রথমে এসে পুরো মার্কেটকে চেঁচিয়ে পুঁচে ওই 1 লাখ স্টক ও নিজের পকেটে ভরে নেবে। কীভাবে ভরবে সেই ফর্মুলাটা আমি আপনাকে বলছি, আপনাদের বলে বোঝাচ্ছি। স্টকটির মার্কেট ভ্যালু এখন 5 টাকা। সে প্রথম দিনেই এসে 10,000 কোয়ান্টিটি কিনবে বলে বাই অর্ডার লাগাবে 5.5 টাকা দামে। সেই 5.5 টাকা দেখে কিছু মানুষ বিক্রি করবে, হয়তো সে 10,000 কোয়ান্টিটি কিনবে বলে অর্ডার লাগিয়েছিল, হয়তো দিনের শেষে সে 500 পিস হয়তো কিনতে পেরেছে। মানে 500 পিস হয়তো আপনারা বিক্রি করছেন, তবে সে 500 পিস কিনতে পেরেছে। পরের দিনকে ও আবার দাম লাগাবে 6 টাকা, আবার কিছু লোক বিক্রি করবে। তারপর দিনকে এসে আবার দাম লাগাবে 5 টাকা, আবার কিছু লোক বিক্রি করবে। তারপর দিনকে দাম লাগাবে 4.5 টাকা। যখনই ও 4.5 টাকা দাম লাগাবে, এই দামটা দেখেই আপনাদের মধ্যে একটা প্যানিক চলে আসবে, সালা শেয়ারটা তো 5 টাকা যাচ্ছিল 4.5 টাকায় চলে এলো, কী ব্যাপার, শেয়ারটা কি আবার পড়বে নাকি। কিছু লোক বিক্রি করে দিলেন। তারপরের দিন দাম লাগাবে ও 4 টাকা। এতে মোটামুটি আপনারা সবাই প্যানিক খেয়ে যাবেন।
হুড়মুড়িয়ে সবাই বিক্রি করে দেবেন। তো এইভাবে 6 টাকা থেকে 3.5 টাকা 3 টাকার মধ্যে আপনাদের পকেটে যা শেয়ার ছিল সব কিনে নিজের পকেটে ভরে নেবে। মার্কেট থেকে পুরো 1 লাখ কোয়ান্টিটি যে শেয়ার ছিল ওই এক্স কোম্পানির সব শেয়ার ও নিজের নামে নিয়ে নেবে। এরপরও আসবে, আবার বাই অর্ডার লাগাবে, 10,000 কোয়ান্টিটি কিনবে বলে 25,000 টাকা দাম দেবে। ও ভালো মতনই জানে যে মার্কেটে কারোর কাছে এক পিস শেয়ারও আর পড়ে নেই, সব শেয়ার তার কাছে আছে, তবুও মার্কেট থেকে ওই কোম্পানির শেয়ার কিনবে বলে 25 টাকা পার পিস শেয়ারের দাম লাগাবে। জানে কেউ কারোর কাছে নেই, কেউ বিক্রিও করতে পারবে না, তাই ওকে কিনতেও হবে না, কিন্তু ফলস একটা অর্ডার লাগিয়ে রাখবে, বাই অর্ডার। আপনারা সেই অর্ডারটা দেখে ভাববেন এই স্টকটার দাম 25 টাকা রেখে দিলে ভালো হতো, কেন যে 5.5 টাকায় বিক্রি করলাম, কেন যে 4 টাকায় বিক্রি করলাম, আপনারা ভাবতেই থেকে যাবেন। ওই রকম পরপর 3-4 দিন এরকম অর্ডার লাগাতে থাকবে, 25 টাকা, 26 টাকা, 28 টাকা, 30 টাকা এরকম অর্ডার লাগাতে থাকবে। এইভাবে কিছুদিন কাটিয়ে দেবে। ওর কাছে কিন্তু এখন 1 লাখ শেয়ার পড়ে রয়েছে ওই এক্স কোম্পানি। মার্কেটে আর কারোর কাছে আর ওই কোম্পানির কোনো শেয়ার নেই। ও এবারে আসবে ওই শেয়ারটা বিক্রি করতে 30 টাকা। যার নেওয়ার আছে নিয়ে নাও, 1000টা শেয়ার ও 30 টাকা দামে বিক্রি করবে, অর্ডার লাগাবে। আপনারা কি থোড়েই বুঝতে পারবেন যে এটা এই একজন ব্যক্তি করছে, যে কিনে নিয়েছে আমাদের সবার থেকে সেই বিক্রি করছে? আপনারা ভাবেন কোনো পাবলিক বিক্রি করছে, আপনারা ভাবেন 30 টাকা নিয়ে নিন, স্টকটা মনে হচ্ছে ভালো গ্রোথ করবে, মাল্টিপ্লিকার হয়ে যাবে, 150-200 টাকায় চলে যাবে। 30 টাকায় অর্ডার লাগালো বিক্রি করে বলে আপনাদের মধ্যে কিছু লোক 200-400 পিস কিনে নিল প্রথম দিনে, তারপরের দিন এসে ওই 30 টাকা 50 পয়সা লাগাবে। এই আগের দিন দেখলাম 30 টাকা, আজকে 30 টাকা 50, স্টকটা বাড়ছে, ভালো মুভমেন্ট আছে, নে কিনে নে। এইভাবে কিনতে থাকবেন। তো 30 টাকা থেকে আরম্ভ করে 45 টাকা পর্যন্ত দাম তুলে নিয়ে গিয়ে ওর কাছে যে 1 লক্ষ শেয়ার ছিল তার মধ্যে 99,900 খানা শেয়ারও আপনাদের বিক্রি করে দেবে, খালি 100 খানা শেয়ারও নিজের কাছে রেখে দেবে। ওই 100টা শেয়ার দিয়েই আবার আপনাদের কাছ থেকে সমস্ত শেয়ারও ফেরত নিয়ে চলে আসবে, 2 টাকা 5 টাকা দিয়ে কিনে নেবে। আপনারা তো 30 টাকা 40 টাকা 50 টাকা দিয়ে কিনলেন, ওই 5 টাকা 2 টাকা দিয়ে আবার বাদ বাকি শেয়ারগুলো আপনাদের থেকে কিনে নিয়ে চলে আসবে। 99,900 খানা শেয়ারও আপনাদেরকে এইভাবে 30 টাকা থেকে আরম্ভ করে 40-50 টাকা রেটে আবার আপনাদেরকে মালা পরিয়ে দেবে, দিয়ে কিছুদিন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবে। তারপর ওর কাছে যে 100 খানা শেয়ার রয়েছে, সেই 100 খানা শেয়ার দিয়ে মেন খেলাটা খেলবে। এরা একটা অ্যাকাউন্ট নিয়ে ট্রেড করে না। একটা অ্যাকাউন্ট বলতে, ধরুন আপনি স্টক মার্কেটে এসছেন, এঞ্জেল ওয়ান, জিরোদা, অবস্ট্যাক বা গ্রোতে একটা অ্যাকাউন্ট খুলেছেন, এদের 4-5টা অ্যাকাউন্ট খোলা থাকে, 4-5টা ব্রোকার অ্যাপে এদের অ্যাকাউন্ট খোলা থাকে। এবার ও এসে ওর কাছে যে 100 খানা স্টক রয়েছে, দিনের এমনই একটা টাইমে যখন কেউ নেই মার্কেটে, ওই যে 100টা স্টক রয়েছে একদিক থেকে সেল অর্ডার লাগাবে 5 টাকা, আর একদিক থেকে বাই অর্ডার লাগাবে 5 টাকা। মানে ওরা একটা অ্যাকাউন্ট থেকে বেরিয়ে আর একটা অ্যাকাউন্টে চলে গেল ওই এক্স কোম্পানির শেয়ার।
যে 100 খানা ওর কাছে ছিল, একটা অ্যাকাউন্টে পড়েছিল, ওই একটা অ্যাকাউন্টে বেরিয়ে আর একটা অ্যাকাউন্টে চলে গেল, ওরই কাছে গেল, ওই বিক্রি করলো, ওই কিনলো। সেবি কী করবে? সেবি হচ্ছে আমাদের মার্কেট রেগুলেটর, আমাদের স্টক মার্কেটকে মনিটরি করে। ও দেখলো এই এক্স কোম্পানির শেয়ারটা আজকে 5 টাকাতে ট্রেড হয়েছে। 5 টাকাতে ট্রেড হয়েছে মানে একজন বিক্রি করেছে, একজন কিনেছে, এখানে কোনো ভুল কিছু নেই। সেবি বয়ে গেছে কোম্পানিতে কে বিক্রি করেছে, কে কিনেছে। কিন্তু বাস্তবে যে বিক্রি করেছে সেই কিনেছে। ও একটা অ্যাকাউন্ট থেকে বিক্রি করেছে আর একটা অ্যাকাউন্টে কিনেছে। এবার আপনারা পরের দিনকে মার্কেটে দেখছেন এসে যে ওই এক্স কোম্পানির শেয়ারটা 5 টাকায় ট্রেড হচ্ছে। কারণ 5 টাকা তো আগের দিনকে ও ট্রেড করে কেনা বেচা করে ওটা লিস্ট করে দিয়েছে, দামটা ঝুলিয়ে দিয়েছে। এবার আপনাদের পড়লো মাথায় হাত, কেউ 30 টাকায় কিনেছেন, কেউ 35 টাকায় কিনেছেন, কেউ 40 টাকায় কিনেছেন, কেউ 45 টাকায় কিনেছেন, কেউ 50 টাকায় কিনেছেন। এবার আমাদের মধ্যে প্যানিক এসে গেল। এবার ও 5 টাকা দিয়ে শুরু করবে আপনাদের থেকে স্টকগুলো বের করার জন্য। 5 টাকা করে কেনার জন্য ও 10,000 পিস বাই বিড লাগাবে, যে 5 টাকা যদি কেউ এক্স কোম্পানির শেয়ারটা বিক্রি করে তাহলে ও কিনে নেবে, 10,000 পিস কোয়ান্টিটির জন্য বাই বিড লাগাবে। আপনারা দূর 35 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করবো, আমি মাথা খারাপ নাকি? এই যে ধারণাটা যে মাথার মধ্যে আনলেন, এটাই ভুল করলেন। আজকে তো বিট দিয়েছে 5 টাকা, আজকেই যদি বিক্রি করে দিতেন তাহলে কমসে কম 5,000 টাকা পেতেন আপনার কাছে, যে 1000টা শেয়ার রয়েছে। কালকে আরও দাম কমে যাবে। কেউ বিক্রি করলো না, ও কিনলো না, ওর কেনা হলো না। তারপরের দিনকে এসে আবার দাম লাগাবে, 10,000 পিস কিনবে বলে 4.5 টাকা। প্রত্যেক দিন ও কমাতে থাকবে দাম, সেই রুলসটাই দেখাতে থাকবে যে ওই শেয়ারটার দাম 4.5 টাকা, 5 টাকা, 3.5 টাকা, 4 টাকা, এমনভাবে কমছে। লাস্টে একটা সময় বাধ্য হয়ে আপনি 35-এ কিনুন বা 40-এ কিনুন কি 50-এ কিনুন, আপনিও ভাববেন 0 হয়ে যাওয়ার থেকে যা পাচ্ছি ভাই ছেড়ে দিই। ওই 2 টাকা 5 টাকার দরে আপনাদের থেকে আবার ওই শেয়ারগুলোকে আবার ওই 1 লাখ পিস পকেট থেকে আপনাদের পকেট থেকে বের করে ও নিজের পকেটে ভরে নেবে। যখনই ও দেখে নিল যে মার্কেটের সমস্ত চেঁচে পুচে আমি তুলে নিয়ে এসেছি সমস্ত শেয়ার, আর কারোর কাছে একটা শেয়ারও পড়ে নেই, তারপরে আবার ডাম্পিং আরম্ভ করে দেবে। এইভাবেই ওরা পাম্পিং ডাম্পিং করে প্যানিক স্টকে। প্যানিক স্টকে পয়সা লাগানো মানে আপনার পয়সা জলে যাবে 100% গ্যারান্টি। গুগলে আপনি গিয়ে সার্চ করুন, আপনি 1 টাকা 1.5 টাকা দরেও শেয়ার পেয়ে যাবেন। এই শেয়ারগুলো কিনে কি হবে? এই শেয়ারগুলো কোনোদিন 1.5 টাকা থেকে 2.5 টাকা হবে না। 1.5 টাকার যেটা দেখবেন আপনি কিনবেন, তারপর থেকে 1 টাকা 35, 1 টাকা 40, 1 টাকা 10, 1 টাকা 20 এর মধ্যেই আপ ডাউন হবে। আপনার কেনা দামের থেকে কমতে থাকবে, তো বাড়বে না কোনোদিন। তাই আমি সবাইকেই এই ভিডিওর মাধ্যমে বারণ করছি, দয়া করে কোনোদিন প্যানিক স্টকের চক্কর থাকবে বাই অর্ডার। ভিডিওর মাধ্যমে বারণ করছি, দয়া করে কোনোদিন প্যানিক স্টকের চক্করে পড়বেন না। স্টকে যদি ইনভেস্টমেন্ট করতেই হয় একটু বেশি পয়সা দিয়ে, একটু দামি স্টক, শুধু দামি স্টক হলেই হবে না, তার ফান্ডামেন্টাল কী আছে সেটা আগে চেক করে নেবেন, তারপর সেই স্টকটা চয়ন করবেন, বেছে নেবেন।
তারপর তাকে ইনভেস্টমেন্ট করব। এই নয় ধুমধাম যে কোনো স্টকে পয়সা লাগিয়ে দিলে আমরা পয়সা হয়ে যাবে। হ্যাঁ, কয়েকটা কোম্পানি এমন আছে যে স্টকগুলোতে চোখ বন্ধ করে ভরসা করা যেতে পারে। যে স্টকগুলোর নাম আমি প্রথমেই নিলাম, রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বাজাজ ফাইন্যান্স, মারুতি, সুজুকি মারুতি, বাজাজ অটো, এই ধরনের কিছু বেশ বড় বড় কোম্পানি আছে। এই ধরনের কোম্পানিগুলোতে যদি ইনভেস্টমেন্ট করা হয় এবং নিয়ম মেনে, তাহলে আপনি পয়সা দেখতে পাবেন। সাময়িক কিছু সময়ের জন্য হয়তো লস দেখাতে পারে, তবে 100% লস হবে না। একটু সময় দিলেই আপনার পয়সা উঠে আসবে। আজকে এই পর্যন্তই। আজকে অনেকক্ষণ, প্রায় 30 মিনিটের উপরে হয়ে গেছে। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করব 2টো করে শিক্ষামূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে। যদি আপনারা এই ভিডিওগুলো দেখেন, তাতে আপনাদেরই কাজ হয়ে আছে, আমি এইটুকুই বলতে পারি। ভিডিওটা শেষ করব একটা মোটিভেশন সং, মানে একটা গান শুনিয়ে। आज जो हंस रहे हैं मेरी नाकामियों पर, कल मेरी कामयाबी पर ताली बजाएंगे। आज जो कहते हैं मुझसे कुछ नहीं हो पाएगा, कल महफिलों में वही मेरे किस्से सुनाएंगे। जिंदगी हम भी दिखाएंगे तुझे जीत कर, हम फिर से उतरेंगे मैदान में नया कुछ सीख कर। चल तू भी लगा जोर, जितना लगाना है जिंदगी, हम भी जश्न मनाएंगे एक दिन मंजिल पर पहुंच कर। ऐसा ही जिंदगी हम भी दिखाएंगे तुझे जीत कर, हम फिर से उतरेंगे मैदान में नया कुछ सीख कर। आज जो हंस रहे हैं मेरी नाकामियों पर, कल मेरी कामयाबी पर ताली बजाएंगे। आज जो कहते हैं मुझसे कुछ नहीं हो पाएगा, कल महफिलों में वही मेरे किस्से सुनाएंगे। जिंदगी हम भी दिखाएंगे तुझे जीत कर, हम फिर से उतरेंगे मैदान में नया कुछ सीख कर। चल तू भी लगा जोर, जितना लगाना है जिंदगी, हम भी जश्न मनाएंगे एक दिन मंजिल पर पहुंच कर। ऐसा ही जिंदगी हम भी दिखाएंगे तुझे जीत कर, हम फिर से उतरेंगे मैदान में नया कुछ सीख कर।